স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। মাঠের আন্দোলনের গতি বদল করলেন খালেদা জিয়া। হরতাল অবরোধ নয়, এবার ঢাকামুখী অভিযাত্রার ডাক দিলেন তিনি। সহিংস এলাকাগুলোর শান্তি ফিরিয়ে আনতে সরকারি দল আর নিরাপত্তা বাহিনীর উপর আস্থা রাখতে পারছে না মানুষ। খোদ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরাও ঝুঁকির মধ্যে। অনেক সংসদ প্রার্থীও নিরাপত্তার খাতিরে ঢাকায় থাকছেন। তারপরেও নির্বাচনের পথেই হাঁটছে সরকার। এসব নিয়ে আজকের আলোচনা আন্দোলন নির্বাচন। কথা বলতে স্টুডিওতে আছেন নাট্য ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং গবেষক, লেখক ও সাংবাদিক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দেবেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আমরা সময় মতো তার কাছেও যাব। নূর ভাই, আমরা জানি যে কিছুদিন আগেই আপনার উপর একটা হামলা হয়েছিল, ভয়ঙ্কর হামলা, এবং সেখানে 5 জনের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন অনেক। জনপ্রতিনিধি হিসেবে আপনারও তো নিরাপত্তা থাকছে না, যে পরিস্থিতি দাঁড়িয়েছে। তো এই অবস্থায় ধরেন এই যে হামলাটা হলো, আমরা পত্রপত্রিকায় বা আপনার কাছ থেকে যেটা শুনেছি সেটা হচ্ছে একটা পরিকল্পিত, একদম সম্পূর্ণ প্ল্যান্ড একটা আক্রমণ। তো এটার তথ্য আমরা আগে আমাদের নিরাপত্তা বাহিনী বা তারা পেল না কেন? এটা আমাকে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নীলফামারী ছাড়াও সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সাতক্ষীরা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সীতাকুণ্ড, ফটিকছড়ি সহ বিভিন্ন এলাকায় জামায়াত শিবিরের একটা উত্থান হয়েছে এবং তারা অনেক সহিংস কর্মকাণ্ড ঘটিয়েছে। তো তাদেরকে এভাবে প্রতিহত না করতে পারাটা কি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক ব্যর্থতা হিসেবে মনে করেন কিনা? দুটো প্রশ্ন আপনার কাছে। আমি প্রথম প্রশ্নের জবাবটা দিই এইভাবে যে আমি নীলফামারীতে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি 1998 সালে। তার আগে একদম ছাত্র জীবনে সেখানে সংগঠন করেছি। মাঝখানে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে ওইভাবে যোগাযোগ ছিল না, সরাসরি প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। এমনি সংস্কৃতি কর্মী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছি। তো 98 থেকে 2013 এই সময়টায় আমি দুটো ইলেকশন করেছি, 2001 এবং 2008। 2000 দুটোতেই আমি জয়লাভ করেছি এবং এই দুই নির্বাচনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি জামাত জোটের পক্ষ থেকে জামাতের প্রার্থী, দুবারই। মানে ওই এলাকাটা আগে থেকে জামাত অধ্যুষিত এলাকা। তো সেখানে আমাকে সরাসরি তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। এছাড়া ওখানে বিএনপি আছে, ওখানে জাতীয় পার্টি আছে, অন্যান্য সব দলই আছে। কিন্তু আমাদের ওই অঞ্চলটি মানুষ কিন্তু খুব শান্তিপ্রিয়। এই ঝগড়া বিবাদ, লাঠালাঠি, মারামারি এগুলো চায়ও না, পছন্দ করে না। এবং রাজনীতিটা যার ফলে কখনোই ওই অঞ্চলে খুব সহিংস রূপ ধারণ করেনি। দুটো নির্বাচন করেছি, সেখানে আমার মনে পড়ে না কোথাও আমাদের সঙ্গে কারো হাতাহাতি, লাঠালাঠি এগুলো হয়েছে। হ্যাঁ, সভা সমিতি হয়েছে, সেখানে একে অন্যের সমালোচনা করেছি, একে অন্যকে হয়তো তীব্রভাবে আক্রমণ করেছি, এই পর্যন্তই। এই ধরনের একটি ঘটনা নীলফামারীর মতো জায়গায় ঘটতে পারে, এটি নীলফামারীর কোনো মানুষই ভাবতে পারে না, আমিও পারিনি। এটি হয়তো একটি আমাদের বলতে পারেন যে আমরা এই জায়গাটিতে আমরা একটু উদাসীন ছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কাছে কতটুকু তথ্য ছিল আমি বলতে পারবো না, কিন্তু তাদের কিছু আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য আমাদের নিরাপত্তার জন্য আমাদের সঙ্গে ছিলেন। এটা তো সবসময় থাকে, এটা রুটিন, এটি ছিল। কিন্তু যেভাবে চতুর্দিক থেকে আক্রমণ হয়েছিল, ওই মুহূর্তে হয়তো নিরাপত্তা বাহিনী যেভাবে তার প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল বা যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা ছিল, সেটি হয়তো তারা গ্রহণ করতে পারেননি অথবা অতটা সাহসী হননি। সেক্ষেত্রে তখন আমাদের দলের নেতাকর্মীরাই কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন, তারাই কিন্তু এই আক্রমণ প্রতিহত করেছেন। এবং আমি খুব গর্বের সঙ্গে এবং সেই সঙ্গে অত্যন্ত বেদনার সঙ্গে যে কথাটি বলতে চাই যে এই নেতাকর্মীরা ছিলেন বলেই আমি হয়তো রক্ষা পেয়েছি, প্রাণে বেঁচে গেছি। এবং আমার অনেক সতীর্থ রাজনৈতিক নেতৃবৃন্দ রক্ষা পেয়েছেন। এবং 4টি জীবন আমাদের দলের একদম সক্রিয় কর্মী, প্রথম সারির কর্মী, তাদের আমরা হারিয়েছি। একজন নিরপরাধ পথচারীকেও আমরা হারিয়েছি। তো এটি আমি মনে করি যে আমার সংগঠনের শক্তি ওখানে আমাদের আছে। অবশ্যই। আমি দ্বিতীয় প্রশ্নটাতে যদি আসি, যে অন্যান্য এলাকায় যে একটা উত্থান দেখেছি আমরা, এবং সীতাকুণ্ড, ফটিকছড়ি এসব এলাকায় তো আমরা দেখেছি কন্টিনিউয়াস। আমি একটা জায়গায় এটাও আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে যখন আমাদের দল ক্ষমতায় থাকে তখন আমাদের এক ধরনের বুঝি সাংগঠনিক শিথিলতা দেখা দেয়। আমরা যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রশাসনের উপরে খুব নির্ভরশীল হয়ে পড়ি এবং সেটা যৌক্তিক কারণেই হই।
কারণ যেখানে প্রশাসন আছে সেখানে তো আমরা আইন হাতে তুলে নিতে পারি না। বিরোধী দলে থাকলে অনেক সময় যে আন্দোলনগুলো করা যায় বা যে আচরণগুলো করা যায়, ক্ষমতায় থাকলে, সরকারি দলে থাকলে তো সেই আচরণগুলো করা যায় না। সেখানে অনেক ক্ষেত্রেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপরই নির্ভরশীল হতে হয়। তবে পাশাপাশি আমি এটা স্বীকার করছি যে আমাদের মধ্যে এক ধরনের উদাসীনতা বা শিথিলতা থাকে এবং সেটির সুযোগ এই জামাত শিবির নিয়েছে বলে আমি মনে করি। অবশ্যই। আমি একটু যাচ্ছি আফসান চৌধুরীর কাছে। আজকে দেখলাম আমরা বেগম জিয়া একটা প্রেস কনফারেন্স করে কর্মসূচি ডাকলেন এবং তার আগে উনি অনেক মানে রাজনীতিকদের মতোই অনেক বক্তব্য রাখলেন। তো এই যখন পাল্টাপাল্টি আন্দোলন চলে সরকারি এবং বিরোধী দল, এবারও তার ব্যতিক্রম না। সরকারি দল বলছে যে জনগণ বিরোধী দলকে প্রত্যাখ্যান করেছে, বিরোধী দল বলছে যে সরকারের সঙ্গে জনগণ নাই, জনগণ আমাদের সঙ্গে, এবং সেই শক্তি দেখানোর জন্য 29 তারিখ একটা অবস্থান কর্মসূচি তারা ঘোষণা করেছে। তো এইরকম যখন অবস্থা পাল্টাপাল্টি জনগণকে নিয়ে টানা হেঁচড়া, জনগণের আসল অবস্থানটা কি এখন, আপনার পর্যবেক্ষণ কি? আমার যেটা মনে হয়েছে এবং গত কয়েকদিনে এই বিষয়টা আলাপ করে, যে মানুষ ভীষণ রকম রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, নির্বাচন বিমুক্ত হচ্ছে বটেই। যদি আপনি একটা দেশে যদি বেশিরভাগ নির্বাচন হওয়ার আগে যদি ঠিক হয়ে যায়, তাহলে সেই নির্বাচন নিয়ে মানুষের কোনো আগ্রহ থাকার কোনো কারণ নেই। এখন যেটা শুরু হয়েছে এটা হচ্ছে দুই দলের মধ্যে ঝগড়াঝাটি, মারপিট, এবং তার মধ্যে একটা অদ্ভুত অবস্থানে এসে গেছে। দুই দল কেন, জামাতও তো একটা ফ্যাক্টর। না, বলছে জামাত এসে মাঝে মাঝে, তার তো আর রাজনীতির সঙ্গে সম্পর্ক করে এসে মারপিট করছে না, সে করছে অন্য কোনো কারণে। তো এরকম যদি একটা পরিস্থিতি হয়, আমাদের দেখা দরকার যেটা, যে সূত্রটা কোন জায়গায় হলো। এবং আমার মনে হয়, আমি ক্রমে খুব বিষণ্ণতা লেগেছে আজকে পড়তে গিয়ে, যে 15 সংশোধনী, আমি ডক্টর কামাল হোসেনের কথাগুলো পড়ছিলাম, যে কোর্টের থেকেও তো কেউ তো চায়নি যে এটা জানতে, এটা এই কেয়ারটেকার গভর্নমেন্টটা এটা কি অসাংবিধানিক কিনা, এটা তো কেউ জানতেও চায়নি। এটার সময় যে 15 জনের যে কমিটি করা হয়েছিল, তারা যে প্রস্তাব দিয়েছিল বা দিয়েছিল, এটা কোনোদিন পাবলিক করা হয়নি, এবং উনি বলছেন এটা প্রায় সবাই কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে ছিল। তারপরে ওইটা 1 বছর ধরে আলাপ করার পরে 6 সপ্তাহের মধ্যে ওটা আইন হয়ে গেছে। আইন হয়ে যাওয়ার পরে আমি মনে করি আওয়ামী লীগ কি জানতো না যে ঘটনাটা ঘটবে? আওয়ামী লীগ জানতো। এইটা তো আপনি যদি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে দেখেন, তারা যে রিয়্যাক্ট করবে এটাও বোঝা যাচ্ছিল। তো মানুষের মধ্যে এই ধারণাটা কিন্তু ক্রমেই আরো বাড়ছে, যে যদি এই নির্বাচনের সময় গত কয়েকদিন ধরে যেসব টাকা পয়সার হিসেবগুলো বার হচ্ছে, নির্বাচনের সময় যেই মারপিটটা হচ্ছে, এই নির্বাচন যেখানে বেশিরভাগ সিটে কোনো নির্বাচন হবে না, তাহলে মানুষ কোন জায়গায় দাঁড়াচ্ছে? মানুষের বস্তুতপক্ষে মানুষের এই রাষ্ট্র পরিচালনা বলেন, দেশ পরিচালনা বলেন, সবকিছু থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এখন নিজেকে রক্ষা করার কথা ভাবছে। আচ্ছা, আর যদি আগামী 15 দিনে কি কি হতে পারে? চাল ডাল কিনেছো, ঘরে খাবার আছে, বাচ্চার আছে, তোমাকে কি বেশি দূরে যেতে হবে? সব মিলিয়ে এমন যে সন্ত্রস্ত অবস্থা আমি কোনো নির্বাচনের আগে দেখিনি। মানে মানুষ সন্ত্রস্ত, মানুষ খুবই ভীত। মানুষের মধ্যে কোনো নির্বাচনের সময় তো যেসব সহিংস ঘটনা ঘটছে, আমরা দেখলাম যে গবাদি পশুবাহী ট্রাকও তার থেকে রেহাই পায়নি, এত মানুষ পুড়েছে, সেটাও দেখলাম। এবং এখন তো আর বলে লাভ নেই যে এটা কি বিএনপি করছে, না আওয়ামী লীগ করছে, না জামাত করছে, এখন কেউ করছে এবং মানুষ এটার ভুক্তভোগী। তো মানুষ এখন রীতিমতো ভয় চলে। আপনি যদি আপনি অফিস শেষ হওয়ার পরে মানুষের হাঁটা চলাটা দেখেন, তাহলে বুঝবেন যে পরিমাণ মানুষ এখন দ্রুত বাড়ির দিকে যাওয়া। এখন আর ঢাকা শহরটা কিন্তু বাইরে থাকার আর শহর নেই। আর ঢাকার অবস্থা নাকি সবচেয়ে ভালো। সেটা যদি ঢাকার অবস্থা যদি সবচেয়ে ভালো হয়, তো ঢাকার বাইরের অবস্থা কি হবে? আমি এই জায়গাটিতে আমার একটি কথা মনে হয়, যে আন্দোলন, যে কথাটা বলা হচ্ছে আজকে বিরোধী দলের পক্ষ থেকে, আমরা সবসময় দেখেছি, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, যে আন্দোলনকারীরাই সাধারণত জীবন দিয়ে থাকেন। আমরা যদি 1952 সাল থেকে শুরু করে পরবর্তীতে 66, 69, 71 তো আমরা মুক্তিযুদ্ধই করেছি, পরবর্তীতে 90, এই যত আন্দোলন হয়েছে, এসব আন্দোলনে কিন্তু যারা আন্দোলন করছেন, যারা আন্দোলনের উদ্যোক্তা, যারা ডাক দিয়েছেন, নেতাকর্মী, তারাই কিন্তু রাজপথে জীবন দিয়েছেন। এই প্রথমবার আমরা দেখছি যে যারা আন্দোলন করছেন তারা কিন্তু জীবন দিচ্ছেন না, তারা কিন্তু আড়ালে রয়ে যাচ্ছেন। আড়াল থেকে তারা একটা করে হুকুম দিচ্ছেন এবং সেখানে তাদের হুকুমে কিছু সন্ত্রাসী
তারা ককটেল মারছে, তারা বাস জ্বালিয়ে দিচ্ছে, তারা ট্রেন পুড়িয়ে দিচ্ছে, তারা রাস্তাঘাট কেটে দিচ্ছে, তারা ঘর বাড়িতে আগুন দিচ্ছে, সরকারি অফিসে আগুন দিচ্ছে, পুলিশকে মারছে, হত্যা করছে এবং প্রাণ দিচ্ছে কিন্তু কারা? যাদের জন্য তারা আন্দোলন করছেন বলে দাবি করছেন, জনগণের জন্য দাবি আন্দোলন করছেন, কিন্তু মারা পড়ছে কিন্তু সাধারণ জনগণ। আমি একটু মানুষের সাফারিংসের কথা বললেন, মানুষের দুর্ভোগের কথা বললেন আফসান ভাই, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। অতীতে আমরা দেখেছি, নিকট অতীতের কথাই যদি বলি, বিভিন্ন সময় বিরোধী দল মানে 18 দলীয় জোট তারা বিভিন্ন কর্মসূচি ডেকেছে, ঢাকায় জমায়েতের ঘোষণা দিয়েছে, যখনই দিয়েছে তখন দেখা গেছে যে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরকম একটা ঘটনা আমরা দেখেছি আগে। তো এই 29 তারিখকে ঘিরেও এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। এই কয়েকদিন তো আমরা বিরোধী দলের ডাকা অবরোধে পড়লাম, তাহলে কি সামনে সরকারি দলের অবরোধে পড়ার একটা মানে মানুষের ভিতর ভীষণ আতঙ্ক, এরকম একটা আলোচনা তো আছেই। দেখুন, যেটা হয় যে যদি আন্দোলনটা শান্তিপূর্ণ হয় তাহলে তো সেই রকম ব্যবস্থা গ্রহণ করার কোনো প্রশ্ন ওঠে না। যেমন ধরুন, আমি যদি টেলিভিশনের নিউজগুলো আমরা দেখি, দেখুন রাজশাহীতে শান্তিপূর্ণ মিছিল করছেন, সেখানে তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি এই যে 29 তারিখে যে ঢাকা আসার একটা আহ্বান জানালেন বেগম জিয়া, সেটা কি একটা অবরোধের? আমার কথা হলো যে আন্দোলন করার অধিকার, গণতান্ত্রিক অধিকার সবারই আছে। উনি যে আহ্বানটা জানিয়েছেন সেটি তো উনি জানাতেই পারেন, কিন্তু এই আন্দোলনটার চেহারাটা কি রকম ধারণ করবে ওই দিন? এটা কি হেফাজতের মতো আরেকটি ঘটনা হবে? যারা বায়তুল মোকাররমে আগুন লাগিয়ে দিল, কোরআন শরীফ পড়িয়ে দিল, রাস্তাঘাটে একটা তাণ্ডব সৃষ্টি করলো, একটা যত সরকারি অফিস ছিল তার সামনে কয়েকশো গাড়ি পুড়িয়ে দিল, মানে বিষয়টা যদি এরকম দাঁড়ায় তখন তো আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যবস্থা গ্রহণ করবেই। আর যদি শান্তিপূর্ণ হয়, আমি তো মনে করি শান্তিপূর্ণ আন্দোলন হলে কেন সরকার সেখানে বাধা দেবে? অবশ্যই। জি, আমাদের একটা বিরতির সময় হলো, বিরতির পর আরও কথা হবে ভাই। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা এখন কথা বলছি বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সঙ্গে। জনাব ফারুক, নির্বাচন ঠেকাতে হরতাল অবরোধের কর্মসূচি আমরা দেখেছি, আপনারা দিলেন। অবরোধ কর্মসূচি তো আজকে শেষ হলো। এর পাশাপাশি আজকে বিএনপি চেয়ারপারসন যে কর্মসূচি ঘোষণা করলেন, ঢাকামুখী অভিযাত্রা। তো হরতাল অবরোধ দিয়ে আপনারা কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন আপনাদের লক্ষ্য? আর এই ঢাকামুখী অভিযাত্রা থেকে আপনারা আপনাদের আন্দোলনের লক্ষ্য অর্জনের কতটা আশাবাদী? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার জন্য। এখানে একজন অভিজ্ঞ নাট্য ব্যক্তিত্ব আমার সহকর্মী আসাদ ভাই আছেন, আর একজন আফসান চৌধুরী আছেন। দুজনকে আপনার ইন্ডিপেন্ডেন্ট তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পরে হলো আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রথমে আমি আসতে পেরেছি। আজকে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে অনেকগুলো কথা বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে, যেটা আপনারা সরাসরি সম্প্রচার করেছেন। আমি প্রথমে বলতে চাই, আমাদের নভেম্বর মাস থেকেই আমরা হরতাল, অবরোধ এবং ধর্মঘট শুরু করেছি। সেটাতে আমরা জনসমর্থন অনেক পেয়েছি। আমার ব্যক্তিগত অভিমত এইটুকু একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে আমাদের সফলতাই এটা বেশি। হ্যাঁ, অনেক প্রাণ গিয়েছে, সে প্রাণ কী জন্য গেল, কি কারণে গেল, সে বিষয় তদন্ত করে খুঁজে বের করা উচিত এবং সরকারের সেটা দায়িত্ব। সেদিকে আমি যাব না। যদি আসাদ ভাই কোনো প্রশ্ন আমার থেকে জানতে চান, অবশ্যই আমি সেদিকে বলবো। আরেকটা একটু বলে রাখি, এর পাশাপাশি আপনাদের নেতাকর্মীর পাশাপাশি কিন্তু অনেক সাধারণ মানুষেরও প্রাণ গিয়েছে এই আন্দোলনগুলোতে, আমরা দেখেছি। সেটা সে ব্যাপারে তো বলছি যে আমি কথা বলবো। সাধারণ মানুষ, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে পারি যে দেশের শুধু মুক্তিযোদ্ধারাই প্রাণ দেয় নাই, অনেক সাধারণ মানুষও মুক্তিযুদ্ধের সময় প্রাণ দিয়েছে। দেশে গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্রকে রক্ষার আন্দোলনে
দুই একজন যদি সাধারণ মানুষেতে প্রাণ জিয়ে থাকে, আমরা আমাদের নেত্রী আজকে দুঃখ প্রকাশ করেছেন এবং সেই জন্য আমি মনে করি এটা আমাদের আন্দোলনের আরেকটি সফলতা। সে কারণে আমি মনে করি এই সরকারের উচিত ছিল, যদি সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং বাংলাদেশের এই চলমান রাজনৈতিক সংকট তাদের সৃষ্ট, তাহলে আজকে আন্দোলনও হতো না, আপনার ভাষায় দু একজন সাধারণ মানুষও মারা যেত না। অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে, এখনো অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। তাই এই মুহূর্তে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দেশবাসীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জাতিকে আগামী 29 তারিখ শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা অভিযাত্রার আহ্বান করেছেন। আমরা আশা করি সেদিন আমাদের নেত্রী দেশবাসীর উদ্দেশ্যে, যদি সরকার ইতিমধ্যে আমাদের দাবিগুলো, জনগণের দাবিগুলো মেনে নিয়ে 10ম জাতীয় সংসদ স্থগিত করেন, তাহলে 29 তারিখের কর্মসূচি নিয়ে 29 তারিখের কর্মসূচি নিয়ে আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে পারবে। আমরা দেখেছি এই সাম্প্রতিক আপনাদের আন্দোলন কর্মসূচিগুলো যেগুলো ছিল, হরতাল, অবরোধ, এগুলোতে নেতাকর্মীদেরকে খুব একটা মাঠে দেখা যায়নি। আপনার নেতাকর্মীরা মাঠে ছিল না। বিএনপি বলছে যে এটা একটা কৌশল হিসেবে তারা নিয়েছে, তারা বলছে হামলা মামলা এগুলোর কারণে। তো 29 তারিখ কি আপনারা মাঠে থাকবেন? আর যদি না থাকেন তাহলে এই সারা দেশ থেকে জনগণ কার দিকে তাকিয়ে ঢাকায় আসবে? একটু আগে আমি আমার সহকর্মী আসাদের মুখ থেকে একটা সুন্দর কথা শুনছিলাম যে ওনার গাড়ির বহরে এই 5 তারিখে নির্বাচনকে উপলক্ষ করে একটা আক্রমণ হয়েছেন, উনি আক্রান্ত হয়েছেন, ওনার কয়েকজন কর্মী, বিশ্বস্ত কর্মী আত্মহত্যা দিয়েছেন উনি বলেছেন। এই বিষয়ে আমি শুধু আপনাকে একটা বলতে চাই, সরকার যদি আমাদের শান্তিপূর্ণ হরতাল অবরোধ কর্মসূচি পালন করতে দেয়, যদি পুলিশ অন্যায়ভাবে অন্যায় নির্দেশ প্রাপ্ত হইয়া গুলি না করে, তাহলে আমাদের নেতাকর্মীরা মাঠে অতিথি ছিল, এখনো থাকবে। তবে গ্রেপ্তার, গুলি করে অতীতে দেখেছি কেউই কোনো স্বৈরাচারী সরকারি ক্ষমতায় টিকে থাকতে পারে না। এই সাম্প্রতিক সময়গুলোতে আপনাদের নেতাকর্মীদের দেখা যায়নি, এবার কি থাকবেন আপনারা? মানে প্রকাশ্যে থাকবেন? এখনো আপনারা অনেকে আত্মগোপনে আছেন। আমার কথাটা দয়া করে একটু শেষ করতে দেবেন। আমার বক্তব্য হলো যে নেতা কর্মীরা সভা সমাবেশ যেখানে মহানগরে নিষিদ্ধ, যেখানে বিএনপির একটা বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়, সেখানকে অফিস তছনছ করে যুগ্ম মহাসচিব রিজভিকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করা হয়, সেখানে কি করে পুলিশের সামনে নেতাকর্মীরা নেমে আপনার আন্দোলন করবে? আজকে তারা যে অত্যাচার অবিচার করছে সেই দিকেও আপনাকে নজর রাখতে হবে যে সরকারের এই নিপীড়নকে সহ্য করে এখনো আমরা আন্দোলন সংগ্রামে আছি এবং 29 তারিখে আমরা জীবন বাজি রেখে হলো এই গণতন্ত্র রক্ষায় আমরা সকল পর্যায়ের নেতাকর্মীরাই সেদিন রাজপথে আমরা থাকবো। যে আমরা একটু আসাদুজ্জামান নূরের কাছ থেকে শুনে নিই একটু তার কথা। আমরা শুনছিলাম জয়নুল আবেদিন ফারুকের। জয়নুল আবেদিন ফারুক সাহেব আমাদের সংসদে আমরা প্রায় পাশাপাশি আমরা বসি, ওনার সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক আছে। কিন্তু উনি যে কথাটা বললেন সেটা একটু আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে উনি 71-এর সঙ্গে 2013-কে উনি মেলালেন, তুলনা করলেন। 71-এ সাধারণ মানুষ জীবন দিয়েছে বাঙালি হওয়ার অপরাধে, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার অপরাধে, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে, অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ ছিল এবং সেটাই ছিল তাদের অপরাধ। সে কারণে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষকেও প্রাণ দিতে হয়েছে। কিন্তু এবার যারা প্রাণ দিয়েছেন তারা কারা? বাসের ভিতরে ঘুমন্ত মানুষ, সাধারণ পথচারী, তারা কি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন? তারা কি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? নাকি তারা এই আন্দোলন? এর পাশাপাশি উনি বলেছেন বিএনপি নেতাকর্মীদের উপরও হামলা হচ্ছে, তারাও প্রাণ দিচ্ছেন। সেটা আমি জানি না, আমার পরিসংখ্যানে সেটি
আপনাদের পরিসংখ্যানে কি আছে আমি জানি না, কিন্তু থাকতে পারে হয়তো দু একটা ঘটনা ঘটেছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও আমাদের উপরে নির্যাতন হয়েছে, আমাদের নেতাদের উপরে নির্যাতন হয়েছে, 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে। সেই কাহিনীতে আমি যাব না, সেটি একটি বিস্তারিত, সেখানে আমিও পুলিশের দ্বারা প্রহৃত হয়েছি, সেটা আপনারা সবাই দেখেছেন। সাবির হোসেন চৌধুরী থেকে আরম্ভ করে আমাদের আরও অনেক নেতৃবৃন্দ তারা জেলে ছিলেন, তাদের উপরে কী ধরনের নির্যাতন হয়েছে, কিভাবে পুলিশি নির্যাতনের শিকার কিন্তু জয়নাল আবেদিন ফারুক হয়েছেন। 2001 সালের নির্যাতনের পরে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায় আগলঝোড়, ওই বরিশাল এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে কীরকম অত্যাচার হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কীরকম হয়েছে, কিভাবে হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, অনেক কিছু বলা যেতে পারে। যে কারণে আমরা 2002 সালে আমরা মানবতার বিরুদ্ধে অপরাধ নামে একটা কনভেনশনও করেছিলাম। যাই হোক, সেই তর্কে আমি আর এখন যেতে চাইছি না। পাশাপাশি আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিই। উনি বলেছেন যে 5 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গাড়ি বহরের উপরে হামলা হয়েছে। কথাটা কিন্তু ঠিক নয়। ঘটনাটা এরকম ঘটেছে যে 12 তারিখ রাতে আমার নির্বাচনী এলাকার 2টি ইউনিয়ন আছে, পলাশবাড়ি এবং লক্ষ্মীচাপ, এবং সেই ইউনিয়ন দুটোতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এবং তাদের সংখ্যা একটু বেশি। ওই 2টি ইউনিয়নে এই টুপামারি ইউনিয়ন থেকে, যেটিকে বলা হয় জামাত শিবিরের একটি ঘাঁটি, মধ্যরাতে এই হিন্দু সম্প্রদায়ের যে পাড়াগুলো আছে সেগুলো লক্ষ্য করে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর লক্ষ্য করে সেখানে আক্রমণ চালানো হয়, ঘরবাড়ি পোড়ানো হয়, হাট বাজারে আগুন দেওয়া হয় এবং কাছারি বাজার ও বেলতলি বলে 2টি বাজারে প্রায় 150 শতাধিক দোকানপাট পোড়ানো হয়, যেগুলো অধিকাংশই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের। আমি 14 তারিখে সেখানে গেছি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আমরা সেখানে তাদের সাহায্য সহায়তা করার জন্য গিয়েছিলাম। আমরা তাদের জন্য খাদ্য এবং অন্যান্য সামগ্রী নিয়ে গেছিলাম। আমরা কিন্তু কোনো নির্বাচনী প্রচারও করতে যাইনি, কোনো সভা সমিতিও করতে যাইনি, কোনো সংঘাতের মনোবৃত্তি নিয়েও যায়নি। এবং আমাদের উপরে যেরকম একটা হামলা হতে পারে, আমি যেটা আগেই বলেছি যে এটা আমি কল্পনাও করিনি, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনাটা ঘটেছে। এখানে কিন্তু নির্বাচনটা কোনো ইস্যু ছিল না। এটি আমি একটা ওনাকে ব্যাখ্যা দিলাম আর কি। আর আপনি আর যেটি আর কি জানতে চেয়েছিলেন? বলছিলাম যে মানে আন্দোলন সহিংসতা বিএনপির নেতাকর্মীও মারা যাচ্ছেন, উনি জয়নাল আবেদিন ফারুক বলেছেন। আরেকটা কথাও তো সত্যি যে বিএনপির অনেক নেতা এখনো জেলে এবং বাকি অনেকের বিরুদ্ধে মামলা আছে, তাদের পক্ষে তো আন্দোলন। আমার মনে হয় যে মুহূর্তে সহিংসতা কমে যাবে। আজকে দেখেন সারা বাংলাদেশে আন্দোলনের নামে যেটা হচ্ছে, এটাকে কি আসলে আন্দোলন বলা যাবে? যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে, রাস্তা খোঁড়া হচ্ছে, সরকারি ভবনগুলোতে আক্রমণ চালানো হচ্ছে এবং মানুষকে হত্যা করা হচ্ছে, সবচেয়ে বড়। আমি একটু আফসান ভাইয়ের কাছ থেকে এটাকে কি আমরা আন্দোলন? সেই প্রসঙ্গেই যাচ্ছি। অনেকে বলছেন, আমরা দেখেছি, এবং এইটা যারা এই আন্দোলনের নির্দেশ যারা দিচ্ছেন তাদের ব্যাপারে আমি জানি না সরকারিভাবে এই সিদ্ধান্ত না নিয়ে কি আর কোনো উপায় থাকে? এই প্রসঙ্গেই যাচ্ছি একটু, যে এই চলমান যে আন্দোলন এবং সহিংসতা, সেটার 90% বেশি যুদ্ধাপরাধীদের রক্ষায় জামাত শিবিরের সহিংসতা অনেকে বলছেন, আর বাকি 10% হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। এখানে শুধু একটা তথ্য আমি দিয়ে রাখি, তারপরে উনি আলোচনায় আসতে পারে। সেটি হলো যে এটা আমি জয়নাল আবেদিন ফারুক সাহেব, আমি ফারুক ভাই ওনাকে ওনার জ্ঞাতার্থে বলতে চাই যে টুপামারিতে যে ঘটনাটা ঘটেছে জামাত শিবিরের যে হত্যাকাণ্ড, যে বর্বরতা, সেটার প্রতিবাদে কিন্তু টুপামারির আওয়ামী লীগ এবং বিএনপি এবং সাধারণ মানুষ একসঙ্গে দাঁড়িয়ে তার প্রতিবাদে মানববন্ধন করেছে এবং বলেছে আমাদের এই এলাকায় আমরা এই রাজনীতি চাই। জয়নাল আবেদিন ফারুক কিছু বলতে যাচ্ছেন ফারুক ভাই? হ্যাঁ, আফসান ভাই বলার আগে আমি একটু আসাদুজ্জামান নূর আমার অত্যন্ত সহকর্মী এবং একজন অত্যন্ত জনপ্রিয় নাট্যকার। উনি একজন ইলেকট্রনিক মিডিয়ার মালিকও, এবং আমি আমার সহকর্মী হিসাবে উনি আমার অত্যন্ত কাছের জনপ্রিয় লোক। একটু আগে উনি বলেছেন যে ওনারা যখন বিরোধী দলে ছিলেন তখনও আক্রমণ হয়েছে, আন্দোলনও হয়েছে, তখনকার সরকার তাদের উপর নিপীড়ন অত্যাচার করেছে। উনি বলেছেন যে উনি নির্বাচনী প্রচারণায় যান নাই,
আমি বিভিন্ন পত্রিকা দেখেছি, সেখানে আমি কথাটা বলেছি। আজকে যে কথাটা উনি বলেছেন, ওই এলাকায় যে এলাকায় উনি যাচ্ছিলেন, ওই এলাকার সংখ্যালঘু এবং ওনার দলীয় লোকেরা বেশিরভাগ ওই দুইটা ইউনিয়নে বাস করেন। আমি নূর ভাইকে বলতে চাই, আমি নীলফামারী গিয়েছিলাম, ছাত্র জীবনেও আমি নীলফামারী গিয়েছি, এবং ওনাদের শাসনামলে আমি নীলফামারীতে কোর্টে মামলা হাজিরা দেওয়ার জন্য কয়েকবার গিয়েছি, এটা নূর ভাই নিজেই জানেন। ওই এলাকার লোক অত্যন্ত শান্তিপ্রিয় লোক এবং অত্যন্ত ভদ্রলোক ওনারা। আজকে যে সংখ্যালঘুদের উপরে আক্রান্ত হচ্ছে, এই বিষয়ে এই সরকার কি তদন্ত করে আজও বের করতে পেরেছে যে এটা 18 দলীয় জোট অথবা বিএনপি করছে? যদি সত্যিকার আমরা করে থাকি, তাহলে এই সরকারের দায়িত্ব ছিল তদন্ত করে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনা। সেটা না করে এম কে আনোয়ারের মতো 90 বছরের একটা বৃদ্ধ লোক, মওদুদের মতো একজন 90 বছরের বৃদ্ধ লোক, হান্নান শাহ, সাদেক হোসেন খোকা, শিমুল বিশ্বাস, যিনি বিএনপির একটি কমিটিরও সদস্য না, তাকে আজকে গ্রেপ্তার করে মাননীয় মন্ত্রীরা বলছেন যদি হরতাল অবরোধ বন্ধ হয় তাহলে তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আজকে আমি তো আসাদ ভাই, আপনারা এখনো এমপি, একটু আগে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্ক্রোলে দেখতে পাচ্ছি যে অর্থমন্ত্রী বলেছে ক্ষমতাবান লোকেরাই ক্ষমতার মালিক হন, এবং আওয়ামী লীগের মাননীয় সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডক্টর মহিউদ্দিন খান আলমগীর নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে আমরা যে হলফনামা দিয়েছি সে হলফনামায় পাবলিকলি প্রকাশিত হয় কি করে, এটা বন্ধ করতে হবে। ইলেকশন কমিশন তার পরে বলে দিলেন এই বিষয়ে আমরা আইন খতিয়ে দেখছি। এখানে নূর ভাই, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, দয়া করে বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপিও যদি ইলেকশনে আসতো তাহলে তাদেরকে আমরা আসন এভাবে ভাগ করে দিতাম। এখানে একটি প্রশ্ন, আপনি উত্তর অঞ্চলের লোক এবং উত্তর অঞ্চলের মানুষ, সেখানে হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি উত্তর অঞ্চলে। আজকে আপনার কাছে, আপনি একজন শিক্ষিত ব্যক্তিত্ব এবং প্রশ্নটা করেন ফারুক ভাই। একটা দেশে আমি শেষ করব, একটা দেশে একই নির্বাচনে গেলে দুইজন এমপি কি করে হয়? আমার নির্বাচনে গেলে সেনবাগে আপনাদের আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে আছেন, আমি এখনো এমপি। যেখানে হোসেন মোহাম্মদ এরশাদ একটা চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে বলেছেন যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না, আমার নাঙ্গল প্রতীকের জন্য কাউকে বরাদ্দ দেওয়া না হয়। মাননীয় নির্বাচন কমিশন কাছে আরেকটি চিঠি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শ্রদ্ধাভাজন শেখ হাসিনা ওয়াজেদ, যে আমাদের প্রার্থীদেরকে নৌকা মার্কা বরাদ্দ দিবেন। তাইলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে যান না, চিঠিটা পাঠিয়েছেন, সেই চিঠির ভিত্তিতে আওয়ামী লীগকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হলো। আর হোসেন মোহাম্মদ এরশাদও আরেক চিঠি প্রতিনিধির মাধ্যমে পাঠালেন, তার কথা নাকচ করে দিয়ে সেখানে নাঙ্গল প্রতীক উনি নির্বাচন করবেন না বরাদ্দ দিলেন। এই কি দ্বৈত আইন নয় নূর ভাই? অবশ্যই আমরা আপনার প্রশ্নের উত্তর নূর ভাইয়ের কাছ থেকে জানবো। থ্যাংক ইউ ফারুক ভাই। আমরা একটা বিরতি নিয়ে এসে এই প্রশ্নের উত্তর খুঁজবো, যাবো আফসান ভাইয়ের কাছে। আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলেন জনাবউদ্দিন ফারুক, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা উনি যেমন একটা চিঠি দিয়ে নৌকা প্রতীক বরাদ্দ চেয়েছেন এবং পেয়েছেন, একইভাবে হুসাইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির পক্ষ থেকে চিঠি দিয়ে বলেছেন যে লাঙ্গল প্রতীক যেন কাউকে বরাদ্দ দেয়া না হয়, কিন্তু সেটাকে নির্বাচন কমিশন আমলে নেয়নি। সেই প্রশ্নটা ছিল আপনার কাছে। মনে হয় বিষয়টা এরকম নয়। জাতীয় পার্টির পক্ষ থেকে অবশ্য আমার বক্তব্য দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমি যতটুকু জানি, এবং এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদেরই সিদ্ধান্ত, আমি যতটুকু জানি যে পরবর্তীকালে এই নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের যাবতীয় দায়িত্ব
মিসেস রওশন এরশাদকে দেওয়া হয়েছিল এবং তিনি নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তার চিঠিপত্রই নির্বাচন কমিশন ভ্যালিড বলে গ্রহণ করেছে। তাহলে কি রওশন এরশাদকে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পার্টি থেকে? আপনি বলছেন। আমি তো অন্তত যা পড়ে যা বুঝি এবং আমার তো তাই মনে হয়েছে এবং সেভাবেই তাদের দলের ব্যাপারে তো তারাই সিদ্ধান্ত নেবেন, সেখানে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আচ্ছা, এই ব্যাপারে আমি যাব আবার জয়নুল আবেদিন ফারুকের কাছে জানতে আপনার উত্তরটা ওনাকে কতটা সন্তুষ্ট করতে পেরেছে। আপনার ভাই, নির্বাচন কমিশন প্রসঙ্গে একটু বলি যে এখন তো প্রার্থীদের হলফনামা দিতে হয় এবং আয় ব্যয়ের হিসাব দিতে হয়। সম্প্রতি বেশ কিছু পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় এটা ব্যাপক আলোচনার একটা বিষয়বস্তু হয়ে উঠেছিল যে আওয়ামী লীগের যারা সাংসদ এবং মন্ত্রী তাদের সম্পদ বেড়েছে বহুগুণ। পত্রিকাগুলো তো ফলো করে প্রকাশিত হয়েছে এবং আজকে প্রথম আলো ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে, লিড নিউজ ছিল যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এগুলো যেন লুকিয়ে ফেলা হয়, তথ্যগুলো যেন না দেখতে পাওয়া যায়। এবং আমরা চেষ্টা করে দেখেছি এবং আজকে কিছু অনলাইন নিউজ পোর্টালে নিউজ হয়েছে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে হলফনামা দেখা যাচ্ছে না, মানে এটাকে স্লো ডাউন করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না কিবরিয়া, আমি এই বিষয়টাকে একেবারে প্রথম থেকে দেখছি যে আমার কিন্তু এটা ক্রমেই মনে হচ্ছে যে আওয়ামী লীগ বোধহয় এই নির্বাচনে জিতবে, এটা আওয়ামী লীগের কনফিডেন্স ছিল না। মানে কোনো কারণ নেই। আমি গত কয়েকদিন ধরে নির্বাচনের সংশোধনীর ইতিহাস পড়ছি যে 15 সংশোধনী এটা পাশ করা দরকার ছিল। 15 সংশোধনীটা পাশ করাটাই যেদিন 15 সংশোধনী পাশ হচ্ছে সেদিনই মোটামুটি ঠিক হয়ে গেছে যে আজকে এই 2013 সালের 24শে ডিসেম্বর কি হবে। এবং এরপরে ক্রমে একটার পরে একটা, এবং বিশেষ করে এই সময় কয়েকটা খুব বড় ধরনের যে অর্থনৈতিক যে কেলেঙ্কারি হয়েছে, শেয়ার মার্কেটে স্ক্যাম হয়েছে, পদ্মা সেতু নিয়ে হয়েছে এবং হলমার্ক ইত্যাদিতে, সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো মানে দ্বিধা নেই যে এই সরকারের আমলে অনেক চুরি হয়েছে। সাধারণ মানুষের আমলে এটাও দ্বিধা নেই যে বিএনপি আমলেও চুরি হয়েছে। এবারে যেটা হয়েছে যে এই সরকার বোধহয় নিজেদেরকে যখন দেখেছেন যে তাদের কয়েকটা সংকট দেখা যাচ্ছে, বিশেষ করে মন্ত্রীদের হলফনামার বিষয়, কারণ এখন তো মানুষ অনেক বেশি সচেতন। আমার তো মনে হয় এখন গণমাধ্যম যতটা সবল, আগের 42 বছরে এতটা সবল, তাছাড়া মানুষও এখন সহজেই তথ্যের কাছে যেতে পারে, বিশেষ করে ইন্টারনেটের কারণে যেটা হয়েছে। কিন্তু আমাদের যেটা হয়েছে সমস্যা সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট, এই এত আস্তে যাওয়া ইন্টারনেটও আমাদের রাজনীতির যে গতি তার চেয়ে অনেক বেড়ে গেছে। তো আমাদের ইন্টারনেটের তথ্য দেওয়া, রাইট টু ইনফরমেশনকে ধারণ করার মতো ক্ষমতা আমাদের রাষ্ট্রের নাই, এবং যারা রাষ্ট্রনায়ক তাদের তো নাই বটে। এখন যদি বলে যে ব্যাংক অ্যাকাউন্টে কে আছে কত আছে, যেমন পশ্চিমে যেমন আপনি একটা জায়গায় যদি নির্বাচনে দাঁড়ান আপনি একে বলে দিতে হবে আপনার কত টাকা আছে। এই কালচার কিন্তু আমাদের মধ্যেও ডেভেলপ করেছে, কিন্তু আমাদের কালচারটা ডেভেলপ যে করেনি তার প্রমাণ হচ্ছে অন্তত নিয়ম হয়েছে। সবাই কথা, যদি হানিফের মতো লোক বলে যে আমি তো 500 কোটি টাকা করতে পারতাম, 500 কোটি টাকা তুমি এখানে 5000 কোটি করতে পারতাম, কিন্তু তুমি 5 কোটি টাকা 6 কোটি টাকা নিয়ে মানুষের মনে সন্দেহ হয়েছে কিভাবে একটা লোক এত টাকা এত দ্রুত করে। রাজনৈতিকদের কেবলমাত্র সৎ হলেই চলবে না, রাজনৈতিকদের যে সৎ এটা মানুষের কাছে প্রতীয়মান হতে হবে। আমার মনে হয় না রাজনৈতিকদের আর সেই ভাবমূর্তিটা আছে। তো যেটা হতে পারে যে রাজনৈতিকরা আর নিজেদের ভাবমূর্তি সম্পর্কে আর বদার করবে না, তারা বলবে না যে আমি অসৎ, আমি ছিলাম বলে আমি তো আর চেয়ে বেশি অসৎ হতে পারতাম, আমি তো হই নাই। তো একজন বোধহয় কোন আপনাদের টেলিভিশন স্টেশনে বলছিল যে আগেও তো মওদুদ চুরি করেছে, তো অবশ্যই চুরি হয়েছে, তার পূর্বে যারা ছিল তারাও চুরি করেছে, তারপরে যারা চুরি করেছে। তো এই যে রাজনীতি যখন পেশায় পরিবর্তিত হয় এবং যে পেশাটা স্বচ্ছ পেশা না, তার সাথে সাথে আপনি খুব বড় একটা সমস্যা তৈরি করছেন না দেশের জন্য, যে আপনি বলছেন আপনার কত আয় আছে আপনি লোকের কাছে বলতে হবে। তো বাংলাদেশে যারা বড় লোক হয় তারা কি স্বচ্ছ পদ্ধতিতে বড় লোক হয়? তো আমার মনে হয় এই সংকটটা তৈরি হচ্ছে যে আমাদের পাবলিক রাজনীতি আর আমাদের প্রাইভেট অর্থ আয় করা, এই দুটোর যে ব্যবধান এটাকে আমরা মেলাতে পারছি। জি, আমি আবার যাচ্ছি একটু জয়নুল আবেদিন ফারুকের কাছে। আমরা আপনার প্রশ্নের কিছু বলছিলেন, দুর্নীতি প্রসঙ্গে কি আমি একটু কথা বলতে পারি? আমরা একটু ঘুরে আসি। আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা আসাদুজ্জামান নূরের উত্তর শুনলাম। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আজকে বেগম জিয়া যে বক্তব্য দিলেন সেখানে উনি বললেন যে পাকিস্তানের পার্লামেন্টে যে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর, সেটা নিয়ে উনি মর্মাহত। উনি বলেছেন উনি মর্মাহত, কিন্তু উনি এটা নিন্দা জানাননি। এই বিষয়টি আপনি একটু যদি ব্যাখ্যা করেন আমাদেরকে।
আসলে বিষয়টা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন আমি বুঝতে পেরেছি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বিষয়টা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আনবেন আমি বুঝতে পেরেছি, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই প্রশ্নটা আনবেন আমি এটা বুঝতে পেরেছি, এই কারণে উপস্থাপক ডোন্ট মাইন্ড আমি উত্তর দেব, কিন্তু আমার উত্তরটা সরাসরি যাবে আই বিলিভ। আমাদের এই আসাদুল নূর ভাই সরকার 5 বছরের উড়াল মন্ত্রী একজন ছিল, নাম ডক্টর দীপুমণি। আর 1971 সালে উনি যেই কথাটা বলেছেন, সকল বাঙালি একত্রিত হয়ে আমরা যুদ্ধ করেছি, তখন আমাদেরকে সেই যুদ্ধে সহযোগিতা করেছে সবাই, সেখানে সাধারণ মানুষও আত্মহত্যা দিয়েছে এই দেশের জন্য, এই পতাকার জন্য। আজকে আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশে যারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দেখছেন, সে শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে যে মানবাধিকারের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার ফাঁসি দিয়েছে এবং কয়েকজনকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি আদালত সম্বন্ধে কোনো বক্তব্য দিয়ে আদালত অবমাননা করতে চাই না। আমাদের বক্তব্য স্পষ্ট ছিল, একটা আন্তর্জাতিক মানসম্পন্ন মানদণ্ডের আদালতের মাধ্যমে যেন যুদ্ধ অপরাধীদের বিচার হয়। আজকে কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তান যে জাতীয় পরিষদে তাদের নিন্দা প্রস্তাব দিয়েছে, আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে এটা তীব্র প্রতিবাদ জানাই, আমি নিন্দা জানাই। আজকে যদি পাকিস্তানে যে নিন্দা জানিয়েছে, আজকে বাংলাদেশে এটা মানুষ জানেন কিনা আমি জানি না, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন ত্রিদেশীয় একটা চুক্তি হয়েছিল, সেই ত্রিদেশীয় চুক্তিতে এই আলবদর রাজাকার যারা ছিলেন তথাকথিত তাদেরকে মাফ করে দিয়েছেন এবং যুদ্ধ অপরাধীদেরকে মাফ করে দিয়েছেন। আজকে তাই আজকে আমার নেত্রী স্পষ্ট বলে দিয়েছে, যখনই নিন্দা প্রস্তাবটা এসেছিল তখনই তার প্রতিবাদ সাথে সাথে করা উচিত ছিল, এবং উনি মর্মাহত বলেছেন, এর চেয়ে বড় কথা তো আর কিছুই হতে পারে না। তাই এই বিষয়ে আমাদের দলের স্পষ্ট বক্তব্য এটাই ছিল যে আমরা মর্মাহত যে একটা স্বাধীন দেশের সম্বন্ধে যে নিন্দা প্রস্তাব এনেছে আমার দল মর্মাহত। আমাদের নেত্রী বলেছেন এই বিষয়ে নতুন করে বলার কোনো কিছু আছে। আরেকটা ব্যাপার, নূর ভাই উত্তর দিয়েছিলেন আপনার প্রশ্নের, আশা করি আপনি সেটার উত্তর পেয়েছেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি নূর ভাইয়ের কাছে। জয়নুল আবদিন ফারুকের কথা শুনছিলাম, ত্রিদেশীয় চুক্তিতে যুদ্ধ অপরাধীদের মাফ করা হয়েছিল, আওয়ামী লীগ করেছিল। ত্রিদেশীয় চুক্তি হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই উনি যেভাবে বললেন যে একদম সব রাজাকার আলবদরকে মাফ করে দেওয়া হয়েছিল, এটি একেবারেই ঠিক নয়। সেখানে খুব স্পষ্টভাবেই কথা ছিল যে যারা যুদ্ধাপরাধী, যারা অগ্নিসংযোগ করেছে, যারা হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের ক্ষমা নেই এবং তার বিচার কার্য শুরু হয়েছিল এবং চিকন আলী বলে এক লোকের কিন্তু ফাঁসিও হয়েছিল। চিকন আলী, হ্যাঁ, ফাঁসিও হয়েছিল, এটি সবাই জানেন। আদেশ হয়েছিল এবং 3 হয়েছিল, এটা কার্যকর করা হয়নি। এবং আরো 3 শতাধিক লোকের কিন্তু নানান ধরনের শাস্তি হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যা পর 75 সালে এই ঘটনার পরে জেনারেল জিয়াউর রহমান উনি যখন ক্ষমতায় এলেন, তখন কিন্তু এই মানুষগুলো সব মুক্তি পেয়ে গেল। আমি এর বেশি আর কিছু বলার প্রয়োজন আছে বলে আমি এই বিষয়ে একটু আফসান ভাইয়ের কাছ থেকে শুনবো। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে দুর্নীতির ব্যাপারে আমি একটা কথা যেটা উনি আফসানও বলেছেন, যে দুর্নীতির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমার মত আছে একটা, সেটা হলো যে দুর্নীতি কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়, গ্রহণীয় নয়। এবং আজকে আমাদের অর্থমন্ত্রী জনাব আব্দুল মুহিত বলেছেন যে এই ব্যাপারে দুদক এবং এনবিআর তারা তদন্ত করবে। আমি মনে করি এটি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত এবং কেউ যদি দুর্নীতি করে থাকেন তার দায়ভার আমি মনে করি না আমাদের দল নেবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আফসান ভাই, আপনার কাছে আমি এই যে ত্রিদেশীয় চুক্তি সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলেন। আমি ত্রিদেশীয় চুক্তির কথা আমি বলবো না, আমি যেটা বলি যে আমাদের দেশে দেখেন সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের সংবিধান হয়েছে 72 সালের শেষের দিকে, আমাদের 74-এ এমার্জেন্সি হয়ে গেছে, আমাদের 75-এ আমাদের কু হয়েছে, শেখ সাহেবকে পরিবারকে মেরে ফেলা হয়েছে, এবং তারপরে যেটা হয়েছে যারা কু করেছিল তো তাহলে বাকশাল হয়েছে,
75-এ। তাহলে আমাদের বস্তুতপক্ষে আমাদের সাংবিধানিক জীবন 2 বছরের বেশি না। যেই দেশে 42 বছরের মধ্যে মাত্র 2 বছর সাংবিধানিক জীবন থাকে, যে দেশে বাকশালের মতো একটা জিনিস হতে পারে গণতান্ত্রিক সরকারের মূল নীতির বিরুদ্ধে, সে দেশে আপনি বলতে পারেন না যে এটা একটা সাংবিধানিক সরকার শুরু হয়েছে। যে এই দেশে খুনিদেরকে অপরাধ এবং তাদের বিচার করা হবে না এই বলে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়, ইনডেমনিটি অ্যামেন্ডমেন্ট, সেই দেশে আপনি বলতে পারেন না যেটা সাংবিধানিক একটা সরকার। এবং তারপরে মার্শাল ল হয়েছে, তাই মার্শাল ল ফেরত গেছে, আবার হয়েছে, ফেরত গেছে, এবং একের পর এক যে সংশোধনী হয়েছে আমাদের, সেগুলো কোনোটাই কিন্তু জনগণের স্বার্থে হয়নি। তো আপনি যদি নিজে মনে করেন যে আপনি জীবনযাপন করবেন যেখানে আপনি সাংবিধানিক জীবন করবেন না, তাহলে আপনি এই যে সংকট নিয়ে আমরা প্রত্যেক সময় আলাপ করি, এগুলোর তো বলার কোনো মানে হয় না। এটা হবে, এটা অবধারিত। আমাদের ভবিষ্যৎ বরং চিন্তা করতে হবে যে আমাদের 16th অ্যামেন্ডমেন্টে যে কি আসবে ভগবান জানে, এবং সেটার জন্য কি সংকট তৈরি হবে কে বলতে পারে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে থাকার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।